বাজারজাতকরণ ব্যবস্থাপনার চতুর্থ অধ্যায়ে চতুর্থ বর্ষের আমরা ধারাবাহিকভাবে লেকচারগুলো আজ থেকে ইউটিউবে আপলোড হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাজারজাতকরণ ব্যবস্থাপনা অনার্স চতুর্থ বর্ষের যে কোর্স রয়েছে এবং কোর্স কোড হচ্ছে 242301 প্রথম লেকচার। তো আমরা একেবারে মার্কেটিং এর যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। মার্কেটিং এর সংজ্ঞা, প্রাথমিক সংজ্ঞার আমরা সংজ্ঞায়ন করব। তো প্রথম অধ্যায়টা হচ্ছে 21 শতাব্দীর বাজারজাতকরণ সংজ্ঞায়ন নিয়ে। বাজারজাতকরণ বা বিপণন বা আমরা এটাকে ইংলিশে মার্কেটিং বলে থাকি। তো এটা বলতে আসলে কি বোঝায়, এটা আসলে আমরা আমাদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন বাজারজাতকরণের যিনি জনক আমরা বলে থাকি অর্থাৎ ফিলিপ কটলার কি ব্যাখ্যা দিয়েছেন সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব এবং এই সমসাময়িক সর্বশেষ যে ভাবনাগুলো আছে বাজারজাতকরণ নিয়ে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মার্কেটিং এসেছে ইংরেজি শব্দ মার্কেট থেকে। মার্কেট এসেছে প্রাচীন ল্যাটিন মার্কাতুজ শব্দ থেকে। এটা হলো শব্দগত অর্থ এবং সাধারণভাবে আমরা যেটা বুঝি যে মার্কেটিং ইজ মিনিং প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ, অর্থাৎ বাজারজাতকরণ হচ্ছে যে লাভজনক ক্রেতার একটা সম্পর্ক ব্যবস্থাপনা। অর্থাৎ এটা এভাবে আমরা বলতে পারি যে বাজারজাতকরণ হচ্ছে লাভজনক ক্রেতার প্রয়োজনের সন্তুষ্টি বিধান করে, অর্থাৎ মার্কেটিং ইজ অ্যাবাউট স্যাটিসফাইং কাস্টমার্স নিডস প্রফিটেবলি। এবং বাজারজাতকরণ জীবনযাত্রার মান নির্ধারণ করে। মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, যে ধারণাটা দিয়েছেন পল এম মাজুর। আমরা এই তার বক্তব্য নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যাই হোক, যথাসময়ে সঠিকভাবে কাজ সমাধা করতে পারা বা সময়ের মধ্যে কার্য সাধন বিপণনের মূল বিবেচ্য বিষয়। তাহলে আমরা বিপণন বিষয় নিয়ে আমরা প্রাথমিক ধারণাটা পেলাম। এরপরে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি যে আসলে মার্কেটিং এর প্ল্যানিং, মার্কেটিং এর গ্রোথ এবং কোন কোন বিষয়গুলো নিয়ে ভাবা হয় তার আমরা একটা চিত্র বা একটা কোম্পানির একটা ডেমো দেখতে পাচ্ছি। আমরা এবার কার্য বিচারে মার্কেটিং এর ব্যাখ্যা বা বাজারজাতকরণের ব্যাখ্যা কি। পৃথিবীতে সব থেকে বেশি মানে কি বলা যায় যে সহজ ব্যাখ্যা হচ্ছে যে কার্য, যে আমার একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারটা আসলে কি করে। কম্পিউটার থেকে লেখা যায়, তথ্য সংরক্ষণ করা যায়, কম্পিউটার থেকে আমরা মুভি দেখতে পারি অর্থাৎ ভিডিও দেখা যায়, তাই তো। কম্পিউটার থেকে আমরা গান শুনতে পারি, অর্থাৎ একটা কম্পিউটারে বহুবিধ কাজ আছে। তো এই কাজগুলো করে এটাকে কম্পিউটার বলা হয়। সেটা যদি আমরা এভাবে সহজ ব্যাখ্যা দেই, এই জন্য বিপণনটাকে কি কি কাজ করে, কাজের দিক থেকে বিপণনের ব্যাখ্যাটা আমরা একটু দেখার চেষ্টা করি। ক্রেতা ভোক্তার সন্তুষ্টি বিধানের লক্ষ্যে যথাযথ পণ্য সেবা সামগ্রী উৎপাদনকারী বা সরবরাহকারীর নিকট থেকে চূড়ান্ত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট পৌঁছে দেওয়ার জন্য ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মান নির্ধারণ এবং অর্থাৎ ওই পণ্যের কি কি গুণাগুণ আছে সেটাকে আমরা মান নির্ধারণ বলে থাকি। কার্যকারিতা পরিমাপ, তুলনামূলক বিশ্লেষণ, শ্রেণীবিন্যাসকরণ, মৌলিকীকরণ, ঝুঁকি গ্রহণ ইত্যাদি কাজকে বাজারজাতকরণ বা বিপণন বলা হয়ে থাকে। তো আমরা তাহলে একটু দেখব এর পরবর্তীতে যে কার্যকারিতা পরিমাপের দৃষ্টিভঙ্গিটা কেমন এবং তুলনামূলক বিশ্লেষণের দৃষ্টিভঙ্গিটা কেমন, সেটা একটু ব্যাখ্যা করার আমরা চেষ্টা করব। এবং মান বা কার্য নির্ধারণ বা বিভিন্ন গুণাগুণ কেমন হতে পারে সেই ব্যাপারটা আমরা একটু দেখব। আমরা কার্যকারিতা পরিমাপের কথা বলছিলাম, অর্থাৎ কার্য বিচারের বিপণনের যে ব্যাখ্যা, এবং সেই ব্যাখ্যার ক্ষেত্রে আমরা কার্যকারিতা পরিমাপ এবং তুলনামূলক বিশ্লেষণের কথা বলছিলাম। যে তুলনামূলক বিশ্লেষণ হচ্ছে যে একটা পণ্যের থেকে অন্য পণ্যটা ভালো, বেটার, কি কি ক্ষেত্রে বেটার, সেটা কি ভিটামিনের দিক থেকে বেশি বা অন্যান্য শারীরিক কার্যকারিতা আর দিক থেকে, অন্যান্য উপাদানের দিক থেকে একটার চেয়ে আর একটা ভালো, এবং সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সেটাকে আমরা বলছি তুলনামূলক বিশ্লেষণ এবং কার্যকারিতা পরিমাপ। আমরা একটু দেখি যে পেঁপের আরেক নাম পাওয়ারফুল ফ্রুট বলা হয় কারণ এতে রয়েছে অনেক রোগের নিরাময় ক্ষমতা, মানে অনেক রোগকে সারিয়ে তোলে অথবা নিরাময় করে।
এর পেপেইন নামক উপাদান, অর্থাৎ পেঁপেতে একটা বিশেষ উপাদান থাকে, এটাকে বলা হয় পেপেইন উপাদান, আমিষকে হজম করে সহজেই এবং পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে, ওজন কমাতে বেশ সহায়ক, পর্যাপ্ত ভিটামিন সি, ভিটামিন ই এবং ক্যারোটিনয়েড, লুটিন ও লাইকোপিন আছে পেঁপেতে। 150 গ্রাম ছোট একটি পেঁপের ফালিতে, অর্থাৎ পেঁপের একটা অংশ যেভাবে পেঁপেটা কাটা হয় সেটাকে আমরা বলে থাকি ফালি আঞ্চলিক ভাষায়। তো 150 গ্রাম ছোট একটি পেঁপের ফালিতে 3000 মাইক্রোগ্রাম লাইকোপিন থাকে। গবেষকরা বলেন যে লাইকোপিন ক্যান্সার প্রতিরোধী। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে পেঁপের কার্যকারিতার বিষয়টা। এরপরে তুলনামূলক বিশ্লেষণ, আমরা আসি। পুষ্টি বিবেচনায় পেঁপে অনেক ফলের চেয়ে এগিয়ে রয়েছে। কমলার চেয়ে, অর্থাৎ কমলা লেবুর চেয়ে পেঁপেতে 33% বেশি ভিটামিন সি থাকে এবং 50% বেশি পটাশিয়াম রয়েছে। আপেলের চেয়ে পেঁপেতে 13 গুণ বেশি ভিটামিন সি এবং দ্বিগুণ পরিমাণ বেশি পটাশিয়াম বিদ্যমান। আপেল ও কমলার চেয়ে পেঁপেতে ভিটামিন ই এর পরিমাণও 4 গুণ। তাহলে আমরা দেখি যে আপেলের থেকে পেঁপেতে 13 গুণ বেশি ভিটামিন সি থাকে, দ্বিগুণ পরিমাণে পটাশিয়াম বিদ্যমান এবং আপেল ও কমলার চেয়ে পেঁপেতে ভিটামিন ই এর পরিমাণ প্রায় 4 গুণ। তাহলে আমরা কেন পেঁপে আমরা নিয়মিত খাবো না, বা পেঁপের দিয়ে যে সকল প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টগুলো আমরা বিবেচনা করব না, তাই তো? তাহলে তুলনামূলক বিশ্লেষণটা হচ্ছে যে অন্য ফলের থেকে পেঁপেতে কি পরিমাণ কি উপাদানগুলো বেশি আছে সেটাকে বোঝা। আমরা প্রথম দিকে দুটো পিকচার দেখতে পাচ্ছি, পেঁপের পাকা পেঁপে এবং পাকা পেঁপের জুস, এবং আমরা এই একটা বাজারজাতকরণের একটা মোড়কও দেখতে পাচ্ছি, অর্থাৎ পেঁপের জুস পাওয়া যায় অন্যান্য লেমন জুসের মতোই, আমাদের দেশেও পাওয়া যায়। আমরা দেখি যে পেঁপে দিয়ে আর কি কি পণ্য সাধারণত আমরা বাজারে দেখে থাকি। আমরা পেঁপের সোপ, সাবান দেখতে পাই পেঁপের, অর্থাৎ পিওর হার্বাল পাপায়া সোপ। এখন পেঁপের সোপটা আসলে আমাদের স্কিনের জন্য কতটা কার্যকরী সেটা একটু এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে এই বিপণনকারী প্রতিষ্ঠান। আমরা সেটা একটু দেখি যে কিপ স্কিন ড্রাইডেটেড এবং nourished and moisturized, এবং তারপরে হচ্ছে যে গুড ফর ডাল অ্যান্ড ড্রাই স্কিন, মানে ড্রাই স্কিনের জন্য এটা ভালো। তারপরে আমরা যেটা বলছি যে ময়েশ্চারাইজ করে পেঁপের সোপ স্কিনের, এবং বলে যে ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস, আমাদের দেহে যে সকল হার্মফুল কেমিক্যাল থাকে এবং স্কিনে, এবং সেই হার্মফুল কেমিক্যাল তারা রিমুভ করতে পারে, এবং যে ধরনের হার্মফুল কেমিক্যাল এবং সালফেট থাকে সেটা পাপায়া সোপ ব্যবহার করলে সেটা আমাদের স্কিনকে স্মুথ করে বা স্কিনকে এই কেমিক্যালসগুলো দূর করে। আমরা যদি আরেকটা বিজ্ঞাপন দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এটা কি, এটা হচ্ছে ফেস ওয়াশ। আমরা জানি যে আমরা যখন বাহিরে থাকি তখন রাস্তাঘাটের যে ধুলাবালি, এবং সেটা সেই ফেস বা স্কিনে সেই ধুলাবালিটা দূর করার জন্য আমরা ফেস ওয়াশ ব্যবহার করি, এবং বলা হয়ে থাকে যে ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে আমাদের স্কিনটাকে ক্লিন করা। কারণ হচ্ছে যে আমাদের ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনটাকে একটা সফটনেস তৈরি করে। তখন যদি স্কিনে ধুলাবালির উপরে আমরা ক্রিম ব্যবহার করি তাহলে সেটা আমাদের পিম্পল বা নানা ধরনের ব্রণ বা নানা ধরনের স্কিন ডিজিজ তৈরি করতে পারে। এই জন্য নিয়ম হচ্ছে যে আপনি বাইরে থেকে যখন বাসায় আসবেন তখন মানে আপনার ফেসটাকে আপনি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন, তারপরে আপনি ক্রিম ব্যবহার করবেন। তো আমরা পাপায়ার যে ফেস ওয়াশ, পাপায়ার জুস থেকে বা পাপায়া থেকে যে ফেস ওয়াশ ব্যবহার করা হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে স্মুথ সফটেন স্কিন, মানে স্কিনটাকে স্মুথ করে বা সফট করে। তারপর হচ্ছে লাইটেন্স স্কিন, স্কিনকে ব্রাইট করে বা লাইট করে। তারপরে হচ্ছে রিডিউস পিম্পল, আমরা যেটাকে গালে ব্রণ বলে থাকি বা পিম্পল বলে থাকি, সেই পিম্পলটাকে কমিয়ে দেয়, রিডিউস করে। এবং রিডিউস ডার্ক স্পট, আমাদের যে কালো দাগ থাকে স্কিনে সেই কালো দাগটা দূর করে। আমরা পরে আরো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, বায়োটিক বোধহয় নাম, তো যাই হোক এটা পাপায়া আয়ুর্বেদিক, মানে এটা ফেস ওয়াশ, এটাও একটা ফেস ওয়াশ। তো আমরা সাধারণত ফেস ওয়াশটা দেখি। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ক্রিম, আমরা ফেস ওয়াশ দেখলাম। এরপরে আমরা
পাপায়া ড্রাই ক্রিম আমরা দেখতে পাচ্ছি, এবং এটা তৈরি করা হয় যে পাপায়া ফ্রুট থেকে, এবং এবং এটা ভিটামিন ই সমৃদ্ধ। তো এটাও আমাদের স্কিনের জন্য এই পাপায়া ক্রিমটাও আমরা ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে যে পাপায়া লিফ টি, অর্থাৎ পেঁপের পাতা থেকে আমরা চা তৈরি করে। আর তাহলে এটা একটা আমাদের, আমরা জানি যে সেই গ্রিন টি এর মতো এটা একটা আমাদের দেহের একটা ব্লাড সার্কুলেশন তৈরি করে, এবং এটা দেহের জন্য খুবই উপযোগী। তো এখানে বিজ্ঞাপনে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। বলা হচ্ছে যে ন্যাচারাল টি লিভস ফর হেলথ অ্যান্ড ফর আর্থ। আমরা একটু সংক্ষেপে পড়ি যে পাপায়া হার্বাল টি ইজ এ ক্যাফেইন ফ্রি, এটা ক্যাফেইন মুক্ত, এবং offers a wide range of flavors, scents and এটা সুগন্ধিযুক্ত সেটা বলা হচ্ছে, এবং potential health benefits. Papaya leaf tea are widely popular for both their delightful taste and their holistic approach to wellness. We offer you the highest quality for papaya leaves with full of nutrients and vitamins. এবং এখানে বলা হচ্ছে যে savor the perfect harmony of earthy richness and refreshing notes in every soothing sip for papaya leaf tea. তাহলে পাপায়ার পাতা থেকে এক ধরনের অনেকটা গ্রিন টি এর মতো একটা খুব হার্বাল বা খুব স্বাস্থ্যসম্মত একটা চা তৈরি করা হয়, তার একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি, এবং আমাদের দেশেও এটা পাওয়া যায়। আমরা এরপরে আমরা বলছিলাম যে বিপণনের যিনি জনক ফিলিপ কটলার, বা একসঙ্গে বই লিখেছেন, আমরা জানি যে প্রিন্সিপাল অফ মার্কেটিং, ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং, এবং তাদের সেই বইয়ের বক্তব্যটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটিং ইজ এ সোশ্যাল অ্যান্ড ম্যানেজারিয়াল প্রসেস whereby individuals and groups obtain what they need and want through creating and exchanging products and value with others. এই কথাটার বাংলাটা কি? বাংলাটা হচ্ছে যে বাজারজাতকরণ একটি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। আমরা পরবর্তীতে দেখব যে আসলে সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়াটা আসলে কি, সেটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব, যেখানে ব্যক্তি ও দল পণ্য ভ্যালু সৃষ্টি ও অন্যদের সাথে বিনিময়ের মাধ্যমে তাদের প্রয়োজন এবং অভাব পূরণ করে। এখানে আমরা ইংরেজি শব্দ ভ্যালুটার এভাবেই বাংলায় ভ্যালু লিখছি, কারণ এটা হয়তো মূল্যায়ন, বা আমরা এটাকে মূল্য বলতে পারবো না, কারণ প্রাইসের অর্থ মূল্য, কাজেই ভ্যালুটা এভাবে, যেহেতু এর ভালো বাংলা ব্যবহার হয় না, কাজে এটাকে আমরা এভাবেই লিখবো। ভ্যালু হচ্ছে কোনো একটা পণ্য ব্যবহারের ফলে আমরা যে উপকারিতা পাই এবং প্রকৃতপক্ষে ওই পণ্যের জন্য যে অর্থ প্রদান করা হয়, দুইয়ের পার্থক্যকে আমরা ভ্যালু হিসাবে মেজারমেন্ট করি। তো যাই হোক, ভ্যালুর বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে যখন কোর মার্কেটিং কনসেপ্ট পড়ব তখন এটা নিয়ে আরো বিস্তারিতভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইংলিশের সংজ্ঞাটা, এটা অনেক শিক্ষার্থীরা আমাকে যেটা বলে যে এটা আসলে খুব দুর্বোধ্য, বুঝতে অসুবিধা হয়। তাহলে আমি কি করেছি, এই সংজ্ঞাটাকে আমরা 10টা ভাগে ভাগ করে দিয়েছি, এবং এই 10 ভাগের আলাদা আলাদা বাংলা অনুবাদও দেওয়া আছে। এখন আমরা যদি যেমন মার্কেটিং ইজ এ সোশ্যাল অ্যান্ড ম্যানেজারিয়াল প্রসেস, এখানে আমরা বাংলা অনুবাদ করেছি 1 নম্বরে, বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। তাহলে আমরা প্রথম এই সংজ্ঞাটিকে আমরা কিভাবে এটাকে ভাগ করব, ভাগ করে করে এটা বোঝার চেষ্টা করব। আমি এই সংজ্ঞাটিকে 10টি ভাগে ভাগ করে দিয়েছি। 10টি ভাগ হচ্ছে যে প্রথম ভাগে হচ্ছে মার্কেটিং ইজ এ সোশ্যাল অ্যান্ড ম্যানেজারিয়াল প্রসেস, অর্থাৎ বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। আমরা 1 নম্বরে অনুবাদে দেখতে পাচ্ছি বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যেখানে ওয়্যার বাই ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস, ব্যক্তি ও দল, তারপরে হচ্ছে অবটেইন, অর্থাৎ অবটেইন হচ্ছে যে বজায় রাখে আমরা যেটাকে বলে থাকি, এবং হোয়াট দে নিড অ্যান্ড ওয়ান্ট, তাদের প্রয়োজন এবং অভাব, থ্রো মানে মাধ্যমে, এবং ক্রিয়েটিং অর্থাৎ সৃষ্ট করে বা তৈরি হয়, বা এক্সচেঞ্জিং অন্যদের সাথে বিনিময় করে, এবং প্রোডাক্টস অ্যান্ড ভ্যালু তাদের প্রয়োজন এবং অভাব, এবং উইথ আদার্স মানে কি পূরণ করে। তাহলে এই যে পয়েন্টসগুলো, এটা হচ্ছে যে কোন অংশের কি অর্থ সেটা এখানে দেখানো হয়েছে।
তাহলে আমরা প্রথম 1 নম্বর ঠিক আছে, 2 নম্বর এখানে 2 নম্বর ইংলিশটা এখানে ঠিক আছে, 3 নম্বরটাও আমাদের নম্বর অনুযায়ী ঠিক আছে, 4 নম্বরটা আমরা অবটেইনের অর্থটা আমরা এখান থেকে বজায় রাখে আমরা যেটাকে বলে থাকি। তাহলে এটা কোথায় আছে আমরা একটু দেখার চেষ্টা করি এবং পূরণ করে। আমরা যদি এটাকে বলি যে অবটেইন, এই অবটেইনটা হচ্ছে যে 10 নম্বরটা পূরণ করে, বাংলা অর্থের সাথে এটা মিল, অর্থাৎ ইংলিশের 4 নম্বর শব্দটা বাংলার 10 নম্বরের সাথে মিল আছে। তারপরে হচ্ছে হোয়াট দে নিড অ্যান্ড ওয়ান্ট, অর্থাৎ তাদের প্রয়োজন এবং অভাব, তাই তো। থ্রো মানে মাধ্যমে, ক্রিয়েটিং অর্থাৎ 5 নম্বরটা সৃষ্ট করে, আর এক্সচেঞ্জিং মানে অন্যের সাথে বিনিময় করে 7 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং প্রোডাক্টস অ্যান্ড ভ্যালু যেটা আমরা দেখলাম যে তাদের প্রয়োজন এবং অভাব পূরণ করে উইথ আদার্স মানে অন্যদের সঙ্গে, তাই তো, অন্যদের সাথে 6 নম্বরটা। তাহলে কি হচ্ছে যে এই ইংরেজি সংজ্ঞাটার কোন অংশটা বাংলার কোন অংশের সাথে মিল আছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। তাহলে উপরের ইংরেজি সংজ্ঞাকে 10 ভাগ করে বাংলা অনুবাদের সাথে মিলিয়ে সঠিক উত্তর যাচাই করা হয়েছে। উদাহরণ অর্থাৎ ইংরেজি 10 নম্বর অংশের অনুবাদ বাংলা যেমন 6 নম্বর অংশের অনুবাদের সাথে মিলে যায়, এবং অর্থাৎ যা এখানে আমরা এই পয়েন্ট আকারে আমরা দেখতে পাচ্ছি সেটা বলা হচ্ছে, অর্থাৎ আমরা সংজ্ঞাটাকে কিভাবে সহজভাবে বুঝতে পারি। তাহলে আমরা একটু আবার কথা বলছি যে সংজ্ঞাটা, বাংলা সংজ্ঞাটা আমরা একটু মিলিয়ে নিই। বাজাতকরণ হচ্ছে একটি সামাজিক ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যেখানে ব্যক্তি ও দল পণ্য ভ্যালু সৃষ্টি ও অন্যদের সাথে বিনিময়ের মাধ্যমে তাদের প্রয়োজন এবং অভাব পূরণ করে। আমরা এবার দেখব যে 5টা প্রশ্ন যদি করা হয় তাহলে বাংলা অনুবাদটা আমরা একটু মিলিয়ে দেখতে পারি, আমাদের জন্য একটু সহজ হয়। সেটা কি কি প্রক্রিয়া? সামাজিক ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। কে সৃষ্টি করে? ব্যক্তি ও দল। কি সৃষ্টি করে? পণ্য এবং ভ্যালু। কিভাবে সৃষ্টি করে? অন্যদের সাথে বিনিময়ের মাধ্যমে। এবং কি পূরণ করে? তাদের প্রয়োজন এবং অভাব পূরণ করে। তাহলে আমরা এই সংজ্ঞাটাকে আবার একটু রিপিট করি যে বাজাতকরণ হচ্ছে একটি সামাজিক ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যেখানে ব্যক্তি ও দল পণ্য ভ্যালু সৃষ্টি অন্যদের সাথে বিনিময়ের মাধ্যমে তাদের প্রয়োজন এবং অভাব পূরণ করে থাকে। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই যে মার্কেটিং এর সর্বশেষ ধারণা, অর্থাৎ বর্তমান সময় মার্কেটিং এর যে কনসেপ্টটা, সর্বশেষ কনসেপ্ট বলা যায় যে এই ভাবনাটা এখন আমরা জানি যে এখন খুব টেকনোলজিপূর্ণ একটা পৃথিবী, এআই দিয়ে সবকিছু মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সবকিছু আমাদের চলছে, সব মার্কেটিং প্রচারণা, কাস্টমার অ্যানালাইসিস, কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস সবকিছু আমরা এআই টেকনোলজি ব্যবহার হচ্ছে। এবং সেই ক্ষেত্রে মার্কেটিং এর সংজ্ঞাটাকে আসলে কিভাবে আমরা বা ফিলিপ কটলার বা এই বর্তমান সমসাময়িক সময়ের বা তার সহলে যারা লেখক আছেন তারা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। মার্কেটিং ইজ এ সেট অফ strengths and activities by which companies acquire and engage customer, build strong customer relationship and create superior customer value in order to capture value from customers in returns। অর্থাৎ মার্কেটিং হলো এমন কিছু কৌশল বা কার্যক্রমের সমষ্টি যার মাধ্যমে কোম্পানিগুলো গ্রাহক সংগ্রহ করে। এখানে বলা হচ্ছে যে কোম্পানি অ্যাকুয়ার্স অ্যান্ড এনগেজ কাস্টমার, কাস্টমারদেরকে এনগেজড করে এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করে, যেটা বলা হচ্ছিল বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপ, তাই তো, আর শক্তিশালী সম্পর্ক বজায় রাখে আমরা যদি এভাবে বলি, এবং ক্রিয়েট সুপিরিয়র কাস্টমার ভ্যালু ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু। তার মানে হচ্ছে কি যে গ্রাহকদের জন্য একটা বাড়তি ভ্যালু তৈরি করে যার ফলে কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে তার ভ্যালুয়েশনটা পায় বা মানে মূল্য পায়। যদি আমরা এভাবে দেখি তাহলে মার্কেটিংয়ের সর্বশেষ ধারণা সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম, এবং আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থাটা আসলে কিভাবে হয় তা একটা ডায়াগ্রামের মাধ্যমে বা একটা চিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। যে একটা সরবরাহকারী বা একজন উৎপাদনকারী বা একজন বাজারজাতকারী আমরা যদি বলি, সে প্রথমে কি করে, সে হচ্ছে তাই সেই পণ্যটা কোম্পানি অথবা প্রতিযোগিতার মাধ্যমে বা বন্টন ব্যবস্থার মাধ্যমে বাজারজাতকরণ মধ্যস্থ ব্যবসায়ের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছায়। এবং এর বিনিময় কি হয়, এবার এর বিনিময়ে আমরা প্রধান পরিবেশগত, আমরা জানি যে পরিবেশের
বেস্টিক এবং সমষ্টিক, অর্থাৎ যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ যে সকল উপাদানগুলো আছে এবং সেগুলোর মাধ্যমে, সেগুলো প্রয়োগের মাধ্যমে, পরিবেশের এই উপাদানগুলোর প্রভাবের মাধ্যমে একজন উৎপাদনকারী ক্রেতাদের কাছে পণ্য সামগ্রী তার কাঙ্ক্ষিত সেবা বা অভিজ্ঞতাটা শেয়ার করে বা তাদের কাছে পাঠায়, আমরা যেটাকে বলি, বা সেই ভ্যালুটা তৈরি করে। তাহলে এটা হচ্ছে আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থার একটা ধারণা আমরা দেখতে পেলাম। আমরা যদি পরের স্লাইডে দেখি যে আমরা আরেকটা প্রশ্ন এখানে সমাধান করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে বাজারজাতকরণ প্রক্রিয়ার সংক্ষিপ্ত বর্ণনা করো। এই যে প্রক্রিয়াটা আমরা দেখলাম, এই প্রক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করছি যে এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্রেতারা তাদের প্রয়োজন অনুভব করেন এবং ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল উন্নয়ন করেন, এবং ক্রেতারা যে ধরনের বাজারজাতকরণ তাদের যে চাওয়াটা রয়েছে, যেভাবে ক্রেতাদের সর্বাধিক সন্তুষ্টি প্রদান করা যায়, সেজন্য ক্রেতামুখী অর্থাৎ ক্রেতা ওরিয়েন্টেড, কাস্টমার ওরিয়েন্টেড সে বাজারজাতকরণ স্ট্র্যাটেজি নেওয়া হয়ে থাকে এবং ধারণাগুলোর উন্নয়ন করা হয়ে থাকে এবং ক্রেতাদের জন্য একটা ভ্যালু তৈরি হয় এবং শক্তিশালী ক্রেতাদের সঙ্গে ওই কোম্পানির একটা শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি হয় এবং সর্বোপরি ক্রেতাদের নিকট থেকে ভ্যালু ও সুবিধা অর্জন করতে পারে। আমরা এটা যদি একটু এভাবে ব্যাখ্যা করি যে আমরা জানি গ্রামীণ ফোন বা রবি অথবা বাংলালিংক কোম্পানি প্রায়ই আমাদেরকে বিভিন্ন এসএমএস দিয়ে তারা তাদের তথ্য উপাত্ত মেগাবাইট ফ্রি বা তাদের টক টাইম ফ্রি ইত্যাদি জানায়। তার মানে কি ওই কোম্পানিগুলো যাচ্ছে আমাদের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হোক, একটা বন্ডিং হোক। এই বন্ডিং এর ফলে আমরা তাদের সেবাটা পেতে পারি, একই ধারে ক্রেতা সর্বাধিক সন্তুষ্ট অর্জন করতে পারে এই কোম্পানিগুলো থেকে এবং কোম্পানিও লাভবান হবে। অর্থাৎ একজন ক্রেতা যদি একটা মানে ইন্টারনেট অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করে বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে, তাহলে ওই নেটওয়ার্ক এর বিনিময়ে অর্থ পাবে ক্রেতাদের নিকট থেকে, তাই তো? তাহলে দীর্ঘমেয়াদী এটা সুসম্পর্ক উন্নয়ন এবং বজায় রাখাটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি যে ক্রেতা ভ্যালু সৃষ্টি এবং ক্রেতা সম্পর্ক স্থাপন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বাজার স্থান বা ক্রেতাদের প্রয়োজন অনুধাবন। একজন ক্রেতা কোনো একটা পণ্য সম্পর্কে প্রয়োজন অনুধাবন করেন যে এই পণ্যটা তাদের প্রয়োজন, এবং ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের নকশায়ন। এবং একজন বাজারজাতকারী কি করেন, তিনি ক্রেতাদের ওরিয়েন্টেড বিভিন্ন কৌশল উন্নয়ন করেন বা কৌশল সাজান, যেটাকে আমরা কৌশলের নকশায়ন বলে থাকি, এবং সমন্বিত বাজারজাতকরণ পরিকল্পনা কর্মসূচি প্রণয়ন। আমরা হোলিস্টিক মার্কেটিং কনসেপ্টটা কি সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে পরে আলোচনা করব। এবং সামগ্রিক একটা বাজারজাতকরণ পরিকল্পনা করা হয় এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় যে ওই পণ্যটা কিভাবে ক্রেতাদের নিকট পৌঁছাবে, ক্রেতারা কি করে প্রসার কার্যক্রম জানবে। অর্থাৎ আমরা মার্কেটিং মিক্সের 4টা পয়েন্টের কথা জানি, যে পণ্যের ধরন বা পণ্য মূল্যের প্রাইসটা কেমন হবে, এবং তারপরে যে বন্টন কার্যক্রমটা কেমন হবে, ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে এবং কিভাবে ক্রেতা জানবে, প্রসার কার্যক্রম করা হবে। এইগুলোকে আমরা সমন্বিত বাজারজাতকরণ পরিকল্পনা বলে থাকি। সমন্বিত বাজারজাতকরণ পরিকল্পনা এবং ক্রেতার সম্পর্ক সৃষ্টি, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি করা হয় এবং আলটিমেটলি কি কেন করা হয়, ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জন, ক্রেতারা যেন মূল্যায়ন করতে পারে এই পণ্য সম্পর্কে, একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হয়, এর বিনিময়ে ক্রেতারা সর্বাধিক সন্তুষ্টি পেয়ে থাকে ওই পণ্য বা সেবা থেকে, এবং এর ফলে রিটার্ন হিসাবে ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জন, যেটা আমরা বলছিলাম। এটাই আসলে একটা বাজারজাতকরণ প্রক্রিয়ার একটা মডেল, বা এটা একটা প্রধান বাজারজাতকরণ প্রক্রিয়ার উপাদান। তাহলে আমরা এই বিষয়গুলো ভালোভাবে আমরা জানতে পারলাম। তো যাই হোক, ভিডিও আপনারা ক্লাসটা করার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন। আমি এই কমেন্টগুলো নিয়ে আবার একটা নতুন ভিডিও করে আপনাদের প্রশ্নের আনসার দিব বা প্রিভিউ করব। আমি চাই যে বিপণনটা সারা বাংলাদেশ ব্যাপী সব শিক্ষার্থীদের কাছে বোধগম্য হোক, এবং আজকে এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।